আকাশ জুড়ে ধূসর মেঘের ছায়া, ব্যথায় ঠাসা নীলমলাটের খাতা, না বলা কত কত কথার মালা, না চেনা কত কতগুলো মায়া, পাতায় পাতায় কত না গল্প কথা। সে তো রূপ কথা নয় আমার কুসুম কথা, সে তো রূপ কথা নয় আমার কুসুম কথা, সে তো রূপ কথা নয় আমার কুসুম কথা। আমি আগেই জানতাম যে তুই কোনো ফকিরের বাচ্চাকে ভালোবাসবি। এ তো শুধু ফকিরের বাচ্চা না, ও আমার বাসার কাজের মেয়ের মেয়ে। এই বিয়ে কখনোই হইতে পারে না। চল রানা চল। খালা আমি জিনিসটা ক্লিয়ার করি, খালা ও আমার সৎ মেয়ে, আমার নিজের মেয়ে না। সৎ না, আমার মা। আপনারা যাকে কাজের বুয়া বলছেন আমি তার মেয়ে। আপনাদের ভালো না লাগলে আপনারা আসতে পারেন, আর আমি নিজে এই বিয়েতে রাজি না। তুমি কি করে বলছো কমল ভালো? মেয়েটার মুখের হাসি চলে গেছে, সারাক্ষণ দরজা বন্ধ করে ঘরে বসে আছে, হয়তো কাঁদছে। আমি সব বুঝেও কিচ্ছু করতে পারছি না। কেমন মা আমি? এই যে এইটা একটা দামি কপি, আপনি ম্যাডামকে দিবেন। ম্যাডামের কারেকশন থাকলে কারেকশন করে আমাকে যদি জানিয়ে দেয় তাহলে আমি সেটাকে পরে প্রুফ করে প্রিন্ট দিয়ে দিব। কিন্তু এটা কার বই? কিছুই তো লেখা নেই। কে মা? বাবা কোথায়? ওই বলছিল একটা সেমিনার আছে, আসতে একটু দেরি হবে। কলি কোথায়? ঘুমিয়ে পড়েছে। মা, এই বইটার লেখক কে? সালাম মামা। আমি যখন খুব ছোট ছিলাম তখন মামা একদিন আমাকে কুড়িয়ে নিয়ে গিয়েছিল তার বাসায়। আজকে তুই যেভাবে কলিকে নিয়ে এলি ঠিক সেভাবে। তারপর আমাকে খেতে দিয়েছিল, লেখাপড়া শিখিয়েছিল। সেসব এখানে লেখা আছে, আমি পড়েছি। তুই পড়ে ফেলেছিস? কখন পড়লি? পার্কে বসে পড়ে ফেলেছি। উনি তো একজন অসাধারণ মানুষ। আমি মুক্তিযুদ্ধ দেখিনি, গল্প শুনেছি, কিন্তু এই বইটা পড়ার পর আমার মনে হচ্ছিল আমার চোখের সামনে দিয়ে মুভির মতো সব চলে যাচ্ছে। আমার জেনারেশনের সবারই না এই বইটা পড়া উচিত, ভীষণ ইন্সপায়ারিং। সেজন্যই তো ছাপাতে দিয়েছি। তার এই লেখা তুমি কোথায় পেলে? মামা তার লেখা ডায়েরিটা মামা আমাকে রাখতে দিয়েছিল আর বলেছিল খুব যত্ন করে রাখিস, তাই আমি রেখে দিয়েছিলাম। আচ্ছা, উনি কিভাবে মারা গেলেন? দেশ স্বাধীন হবার পরে সালাম মামারা দেশ বিরোধী রাজাকারদের ধরে শাস্তি দিয়েছিল। তারাই আবার যখন 1975 সালে বঙ্গবন্ধু মারা গেলেন সেই সুযোগে প্রতিশোধ নেবার জন্য হন্যে হয়ে নামল। আর তারপর একদিন তো তোমার সব গল্প আমি শুনতে চাই না। যথারীতি সব খুলে রেখে কোথাও একটা পড়ে পড়ে ঘুমাচ্ছে। এই যে টেলিভিশনের পর্দাটা ঠিক করে লাগানো নেই, কুশনের কি অবস্থা! উফ, আর পারি না। হানিফ, হানিফ! আফা, আমি ঘুমাই নাই তো, আপনাকে আওয়াজ শুনে আছি। তাই তো দেখছি। কি করো, কেন এমন করো? সব খোলা। এটা কি আফা মামুনি না? ওয়ালাইকুম সালাম। ঠিক চিনেছো। আপা না কই আইলেন, বাজার সদাই তো কিছু নাই। আচ্ছা, টোস্ট বিস্কুট আছে কয়টা দি, আর সাথে গরম দুধ চা করে দিতে পারি।
তোমার সেই বিখ্যাত দুধ চা। ঠিক আছে, আমাদের দুজনকে দুধ চা খাওয়া বরং। আগুন দিয়ে রান্না করুম, সেরকম গরম হইব। ঠিক আছে, যাও। আপনারা বসেন, আইতেছি। এই সেই বাড়ি, তোকে কত গল্প শুনিয়েছি মনে আছে? এই যে সিঁড়ি, এ ঘর, ও ঘর, সারাদিন ঘুরে বেড়াতাম। ওই যে কলি, ঠিক কলির যে বয়সটা ছিল ওই বয়সে আমি এই বাড়িতে এসে ঢুকেছি, আশ্রিতা ছিলাম। কিন্তু কেউ কখনো আমাকে আশ্রিতা ভাবেনি, জানিস? আমি আর রোজি হেসে খেলে ঝগড়া করে পড়াশোনা করে একসাথে বড় হয়েছি। ওই যে ওই কর্নার, ওই দিকটায় আমরা খেলতাম। উপরে উঠে দাদির রুম, রোজির রুম, আর ওটাই আমার রুম। কিন্তু বাড়ির নাম রোজ ভ্যালি কেন? তোর মায়ের নামে তো। এখন তো এটা তোর বাড়ি মা। আমার বাড়ি? হ্যাঁ, দাদি লিখে রেখে গেছে। আমাকে বলেছে আমি যেন বুক দিয়ে আগলে রাখি। আমি পেরেছি কিনা জানি না, আমি চেষ্টা করেছি। এখন থেকে এই বাড়ি তোমাদের মতো, কলির মতো বাচ্চাদের হাসিতে ভরে উঠবে, ছোট ছোট পায়ের চিহ্ন এঁকে দেবে। এই বাড়িটা হবে অনাথ শিশুদের অভয় কেন্দ্র। সালামা মা, আমারও তোমার মতো ডায়েরি লেখার অভ্যাস হয়েছে। জীবনের কত ঘাত প্রতিঘাত কেমন করে পার করে এসেছি, প্রত্যেকটি ঘটনা এখন লিখে রাখতে ইচ্ছে করে বড্ড। আজ তোমার লেখা সেই বইটা যেমন অনেকেই পড়েছে, একদিন হয়তো এই কুসুম কথাও লোকে পড়বে। পৃথিবী অনেক এগিয়ে গেছে, এখন আর হাতে না লিখলেও হয়। তারপরও আমার মনে পড়ে তুমি কত যত্ন করে আমাকে হাতের সুন্দর লেখা শিখিয়েছ। কঠিন অভাবের মধ্যে আমার জন্ম হলেও নিজেকে সবসময় সৌভাগ্যবান মনে হয়েছে, কারণ চলার পথে আমি তোমার মতো মামা পেয়েছি, নূর বানুর মতো একজন দাদি পেয়েছি, কমলের মতো একজন জীবন সঙ্গী পেয়েছি, আর সোহানার মতো একটা কন্যা পেয়েছি। ধন্য এ জীবন। কুসুম, তুই তো আমার রোজ ভ্যালি নিয়ে কিছুই লিখলি না। লেখা তো এখনো শেষ হয়নি, আরো লিখবো তো। তাহলে একটা কবিতা পড়ে শোনা।
যে তোমার ফুড চলে আসছে। এই এই উঠো না, উঠো না। আমি তোমার জন্য স্যুপ নিয়ে আসছি, এখন স্যুপ খাবা। আমি না তোমার এইসব স্যুপ খাইতে খাইতে পাগল হয়ে যাচ্ছে, আমি আর খাইতে পারবো না, প্লিজ। আমি খালি তোমাকে স্যুপ খাওয়াই, আর কিছু খাওয়াই না। তুমি তো সারা দুনিয়াটা এনে আমাকে খাওয়াচ্ছ। তুমি চাচ্ছ খাইতে খাইতে যেন আমি মরে যাই, তারপর তুমি আরেকটা মহিলাকে নিয়ে এনে বিয়ে করো না? একটা বউ সামলাতে সামলাতেই তো আমি পাগল হয়ে যাচ্ছি। পাগল হওয়ার কি দেখছো? যখন ইনি আসবে না, তোমার মাথার একটা চুলও থাকবে না। ছিঁড়ে ফেলো, আমার সমস্ত চুল ছিঁড়ে ফেলো, তাও আসুক। একটা বাচ্চার জন্য তোমার যে হাহাকার, আমার আর ভালো লাগে না। হাহাকার করবো না? ওই যে রাস্তার মহিলাগুলোকে দেখো, 6 মাস পর পর একটা বাচ্চা হচ্ছে, অথচ আমি এত চাইছি, তারপরও এনারা আসতেছে না। পরপর দুজন ফাঁকি দিয়ে চলে গেল। আরে বাবা, আর ফাঁকি দিবে না, এই জন্য তো বলছি তুমি আর ছটফট করবে না, আর লাফালাফি করবে না। হ্যাঁ, আমি ঘরে বসে থাকি, আর ওইদিকে আমার রোজভ্যালির বাচ্চাগুলোকে নিয়ে মা না জানি কত কষ্ট করছে। কটা দিনই তো, একটু কষ্ট করো। আচ্ছা শোনো না, যখন আমাদের বাবু একটু বড় হবে, তখন ওকেও রোজভ্যালিতে রেখে আসবো, কেমন? রোজ ভ্যালিতে গাদা গাদা বাচ্চার সাথে? অবশ্যই। আমার বাচ্চাকে আমি একা একা বড় হতে দেবো, ও সবার সাথে বড় হবে। আচ্ছা ঠিক আছে, পরে দেখা যাবে, এখন তুমি স্যুপ খাও। ডিমের গন্ধ আমি খাবো না, প্লিজ। না খেলে হবে না। আমার খাইতে ইচ্ছে করতেছে না, একটু। এটা হইতেছে ঘরের খাইয়া বনের মোষ তাড়ানো, নিজেকে জীবন চালানোই তো এখন মুশকিল। এতগুলো বাচ্চা কাচ্চা রাস্তা থেকে ধরে আনা, পালানোর দরকার কি ছিল? এগো খাওয়াইয়া আমাকে লাভ কি? হানিফ, কি এত বক বক করছো? না কিছু না পা, আপনার কথাই কইতেছি। ফ্যাক্টরি করেন, অফিস করেন, এত কিছু কইরা আপনি কুল পান? রাস্তা থেকে কতগুলো বাচ্চা কাচ্চা আনা পালপোষ করার দরকার কি? এটা কোনো কাম হইলো? ওদের তো মা বাবা নেই, কে দেখবে ওদের? কেন, আল্লাহই দেখবো। তাহলে এটাই ধরে নাও, আল্লাহ চাইছেন আমার মতো কেউ একজন ওদের দায়িত্ব নেয়। হ্যাঁ বুঝছি, আপনি সওয়াব কামাইতেছেন, তো আমার কি? কাম করতে করতে কোমর ধরে আসতেছে। আর কাজ না করলে কোমরে জং ধরে যাবে। এই কাজটা করলে সুস্থ থাকবে, না হলে তো অসুস্থ হয়ে পড়বে। বুড়ো বয়সে কে টানবে তোমাকে? তবুও যদি তোমার খুব অসুবিধা হয়, আমি আর একটা কাজের লোক রেখে দেব, তোমাকে রান্নায় সাহায্য করবে। না না না, আর রাঁধুনি রাখবো না। 2 রাঁধুনি এক রান্না করে ঢুকলে ঠোকাঠুকি হইব, আমার কারো লাগবো না। কি ঠোকাঠুকি হবে? এতটুকু রান্না নিয়ে বসেছো, এতগুলো বাচ্চা, এটুকু খাবার দিয়ে হয় নাকি? কি যে করো না। বাচ্চারা কোথায়? তারা এখনো ঘুম থেকে ওঠেনি? সবাই উইটা নাস্তা খাইছে, ওগো মাস্টার আইছে, পড়তে বসছে, সবাই পড়তেছে। ঠিক আছে ঠিক আছে। আপা কি অফিস যাইতেছেন? হ্যাঁ, অফিসে যাচ্ছি, একটা বোর্ড মিটিং আছে। কিছু আনতে হবে তোমার জন্য? খালি তো একটু পান জর্দা খাই, এটাই তো আনতে আপনি ভুলে যান। ঠিক আছে, মনে করে আনবো। তুমি এই জর্দা খাওয়াটা বন্ধ করো, শরীরের জন্য খারাপ কিন্তু। আমি জর্দা খাওয়া বন্ধ করি, হাইটা হাইটা অফিসে যাই। একটা গাড়ি কিনলেই তো পারে, গাড়ি কিনবো না, টাকা সব দিয়া বাচ্চা কাচ্চা কতগুলো আইনা পালাই লাভ কি? মাইসের লেগে আচ্ছা রানা, রানা,
সোহানা, মা এত রাতে ফোন করেছিস কেন? মা মা আমার অনেক কষ্ট হচ্ছে মা, আমি সহ্য করতে পারছি না, অনেক কষ্ট হচ্ছে, অনেক ব্যথা হচ্ছে। কি বলিস? রানা কোথায়? ও আমার ওষুধ আনতে গেছে দোকানে, তুমি একটু ওকে ফোন দিয়ে বলো না একটু তাড়াতাড়ি আসতে। আমি কি চলে আসবো মা? না তোমার আসতে হবে না, তুমি ওকে আসতে বলো। তুমি এইভাবে উঠলা কেন? কি হয়েছে তোমার? এতক্ষণ কইছিলাম আমার অনেক ব্যথা হচ্ছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমার কষ্ট হচ্ছে। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছিস মা আমার কথা? আচ্ছা ঠিক আছে, দাঁড়া, আমি অ্যাম্বুলেন্স কল করছি। না তুমি আগে মার সাথে কথা বলো, মা অনেক চেষ্টা করছে। হ্যালো মা, বাবা, আর কথা বলতে হবে না, তুমি ওকে নিয়ে জলদি হসপিটালে যাও, আমিও আসছি। আপনাকে এত রাতে আসতে হবে না, ওখানে গিয়ে কি ব্যবস্থা হয় আমি আপনাকে জানাবো। অবশ্যই জানাবে, রাত হলেও তুমি ভেবো না, আমি হানিফকে নিয়ে চলে যাব, আর কি হচ্ছে না হচ্ছে আমাকে জানাতে থেকো। ম্যাডাম, ম্যাডাম আমার ওয়াইফের কি অবস্থা? ম্যাডাম আপনি কিছু বলছেন না কেন? আমার ওয়াইফ সোহানা, তার কি অবস্থা এখন? আই এম সরি। প্লিজ ম্যাডাম, অ্যাটলিস্ট খারাপ কিছু বলবেন না। আমাদের কিছু করার নাই, আপনার ওয়াইফের হেলথ কন্ডিশনটাই এরকম, তার প্লাসেন্টা ফিটাস ধরে রাখতে পারছে না, এটা তার থার্ড টাইম মিসক্যারেজ, তাই না? শুনতে খারাপ লাগলেও একটা কথা বলি, আপনারা আর ট্রাই করবেন না, এরপর এরকম অবস্থা হলে আপনার ওয়াইফকে আর বাঁচানো যাবে না। কিন্তু ম্যাডাম, একটা বাচ্চা না হলে যে আমি আমার ওয়াইফকে বাঁচাতে পারবো না, আমি এখন কি করবো ম্যাডাম? ভেরি স্যাড, আমাদের কিছু করার নাই, পারলে আপনারা একটা বাচ্চা অ্যাডপ্ট করে নেবেন। জ্ঞান ফিরেছে? জ্ঞান ফিরেছে, বাচ্চাটা আর নেই, ওকে কিভাবে বলবো মা? বলার দরকার নাই, আমি ওকে বুঝিয়ে বলবো। রিলিজ দেবে কবে? শরীর এখন সুস্থ, ডাক্তার বলেছে কাল সকালেই রিলিজ করে দিবে। তাহলে ওকে নিয়ে সোজা আমার এখানে চলে এসো। রোজি, আমার মেয়েটা আমার মতনই দুর্ভাগ্য হয়েছে না রে কুসুম? তুমি একদম চিন্তা করো না, ওর সব দুঃখ কষ্ট আমি মুছে দেব। সেটা আমি জানি, বারবার হোঁচট খেয়েও কিভাবে উঠে দাঁড়াতে হয় সেটা তো আমি তোমার কাছেই শিখেছি। তুই ছাড়া আমাকে আর কে শিখাবে বল? তুই খালি ওকে বলিস ও যেন কোনো তাড়াহুড়ো না করে, আর হালটা যেন ছেড়ে না দেয়। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি কি কুসুম বানু বলছেন? জি বলছি। সেরা নারী উদ্যোক্তার পুরস্কার ঘোষণা করা হয়েছে। আপনি এবারের সেরা নারী উদ্যোক্তা গোল্ড মেডেলিস্ট। ও, কেমন লাগছে আপনার এই পুরস্কার পেয়ে? ভালো। আপনার অনুভূতি কি বলবেন প্লিজ? শুধু এটুকুই বলতে চাই, আমার এই পুরস্কারটা আমি সকল দুস্থ শিশুদের উৎসর্গ করতে চাই। দুঃসময় প্রত্যেকটা মানুষের জীবনে আসে। আমার ভাগ্যটা এমন কেন মা? আমি কি কোনোদিন কাউকে পাবো না? কেন পাবি না? এই যে এতগুলো বাচ্চা আছে এখানে, এগুলো তো তোরই মানুষ করতে হবে। তুই এতগুলো বাচ্চার মা, ওদের দেখভাল করবি, লালন পালন করবি। একটা বাচ্চার জন্য কেন চিন্তা করছিস?
তুই তো একসাথে এতগুলো বাচ্চা মানুষ করার সুযোগ পাচ্ছিস। হ্যাঁ, তারপরও কেউ তো কখনো আমাকে মা বলে ডাকবে না। মা কি বললে? আরেকবার বল। মা তুমি শুনতে পাচ্ছ? ও আমাকে মা বলছে। মা তুমি দেখতে পাচ্ছ? ও রোজি, দেখো তোমার মেয়ের না হয়ে গেল। ফিরে মাটিতে পাই ঠাই, মাটি আমায় জড়িয়ে রাখে মায়ের মমতায়, মাটি আমায় জড়িয়ে রাখে মায়ের মমতায়। শান্ত মনের নদী পাই যদি বা গতি, কখনো হারাই দুহাত বাড়ায় জড়িয়ে শীতল পাটি। শান্ত মনের নদী পাই যদি বা গতি, কখনো হারাই দুহাত বাড়ায় জড়িয়ে শীতল পাটি। আমার নীরবতা, আমার আকুলতা, যেন এক ভারী রোদে কান্না ভেজা কথা। সে তো রূপ কথা নয় আমার কুসুম কথা, সে তো রূপ কথা নয় আমার কুসুম কথা, সে তো রূপ কথা নয় আমার কুসুম কথা।